তুলসী আর পানকে আজও পর্যন্ত পৃথিবীতে কেউ কোনো বিজ্ঞানী প্রিজার্ভ করতে বা সংরক্ষণ করতে পারেনি। যদি একটা মানুষ নিয়মিত তুলসী পাতা সেবন করে তাহলে তার জীবনী শক্তিটা বেড়ে যাবে। তুলসী তো আবার 2-3 প্রকারের আছে। 2-3 প্রকারের না, বেদ বলছে 300 রকমের তুলসী ছিল। বেদ বলছে 300 রকমের তুলসী ছিল, আর আমরা এখন খুঁজে পাই কৃষ্ণ তুলসী, রাধা তুলসী, রাম তুলসী, বাবুই তুলসী, কর্পূর তুলসী, লেমন তুলসী, বেসিল তুলসী, এই ইত্যাদি ইত্যাদি কয়েকটা খুঁজে পাই। ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমাদের প্রথমেই মাথায় রাখা দরকার যে তুলসী আর পান এই দুটো উদ্ভিদকে আজ পর্যন্ত এর কোনো উপকারকে আজ পর্যন্ত সারা পৃথিবী থেকেও প্রিজার্ভ করতে পারেনি। নমস্কার দর্শক বন্ধু, আমি উত্তম। নমস্কার, আমি নিকিতা। আমাদের রিয়েল টক্স ক্লাবের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আমি একটা পডকাস্ট নিয়ে চলে এসেছি, যেখানে আমরা পেয়ে গেছি এমন একজন মানুষকে, যিনি খুবই সাধারণ ঘরের মানুষ, কিন্তু উনি পেয়েছেন বিশেষ একটা জ্ঞান, যেটা হলো উদ্ভিদের জ্ঞান। উনি উদ্ভিদ জ্ঞান এতটাই করেছেন যে উনি পুরস্কার পেয়েছেন। আজকে আমরা ওনার সাথে কথা বলবো, অনেক কিছু জানতে পারবো। আমাদের সাথে আপনারা থাকুন, আপনারাও জানতে পারবেন অনেক কিছু, অনেক এমন কিছু জানতে পারবেন যেগুলো আপনারা এর আগে কোনোদিনও শোনেননি আর দেখেননি। তো আজকে আমাদের সাথে থেকে ওনার কথা শুনুন, আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি আমাদের সাথে আপনারাও আড্ডায় বসতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের চ্যানেলে। তাহলে চলুন স্যার, ওয়েলকাম, স্যারের সাথে কথা বলে নেব। নমস্কার, আজকে রিয়েল টক্স ক্লাবের পক্ষ থেকে আমাকে ডাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। তো আজকে আপনাদের এই টক শোতে এসে বা এই কথোপকথনের মধ্যে এসে আমি নিজেকে খুব গর্বিত বলে অনুভব করছি। তো আজকে এই প্রথম আপনাদের এই চ্যানেলে আমি এলাম। তো আপনারা আমার সম্বন্ধে জানতে চেয়েছেন যে আমি একটা অতি সাধারণ ঘরের মানুষ জন্মে যে কিভাবে আমি এই জায়গায় এলাম, তো সেটা সম্বন্ধে আপনারা জানতে চেয়েছেন। হ্যাঁ, তো সেটা বলি যে আমি অতি সাধারণ ঘরে জন্মেছি, যেখানে আমার বাবা ছিলেন একজন অতি সাধারণ একটি কোম্পানির কর্মচারী। তো সেখানে আমরা স্কুল জীবনে খুব ভালো স্টুডেন্টও ছিলাম না। তো সেখান থেকে আমি যখন মাধ্যমিক ক্রস করলাম তখন আমাদের দারিদ্রতা দূরীকরণের জন্য আমাদের ওখানকার প্রফেশন হচ্ছে নার্সারি, সবার নার্সারি। তো সেই নার্সারিটা থেকে একটু আয় উপায়ের জন্য আমি সেই পড়াশোনা চলাকালীনই আমি পার্ট টাইম নার্সারিটাও করতে থাকি। তো এই নার্সারি করতে এসে আমার গাছের প্রতি ভালোবাসা বা তাদের সাথে একটা আলাদা সম্পর্ক তৈরি হলো, সেইখান থেকে আমার ধীরে ধীরে এগিয়ে যাওয়া। তো সেখানে আমি কোনোভাবে আমি শুনেছিলাম কারোর কাছে যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, সেখানে একটা ভেষজ উদ্যানের একটা ব্যাপার আছে এবং সেখান থেকে অনেক সুযোগ সুবিধা বা পাওয়া যায়। তো আমি একদিন গেলাম, সেখানে গিয়ে কিছু বীজ সংগ্রহের জন্য যে কিছু ভেষজ উদ্ভিদ যদি আমি তৈরি করতে পারি সেটা বিক্রি করে সাংসারিক উন্নতি করা যাবে। তো সেখানে গিয়ে সেই ডিপার্টমেন্টের যিনি মহারাজ ছিলেন ওনার নাম হচ্ছে স্বামী বিশ্বময়ানন্দ, যাকে তুষার মহারাজ বলে সবাই চেনেন। তো তার আমি দৃষ্টিতে পড়ে গেলাম, পড়ে গিয়ে পরবর্তীকালে তারই আমি ভক্ত হয়ে গেলাম এবং তিনি আমাকে হাত ধরে টেনে তুললেন। এই নার্সারি জগৎ সম্বন্ধে অনেক কিছু আমি জানলাম, আমার চোখ খুলে গেল, আমি অনেক অনেক দূর প্রসারিত হতে পারলাম শুধু ওই মহারাজের আশীর্বাদে। সেটা ধরুন আজ থেকে স্কুল ছেড়েছি 1996-97 এরকম সময় থেকে, অনেক ছোট। তো সেই সময় থেকে আমার এই সাবজেক্টে জুড়ে যাওয়া আর কি। তো কীভাবে ফুল গাছ ভালো করে বানানো যায়, কীভাবে অন্যান্য গাছ তৈরি করা যায়, এইভাবে আমার পথ চলতে চলতে একদিন আমাদের বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের এগ্রিকালচার ডেভেলপমেন্ট যে অফিস আছে, সেই অফিসের যিনি অধিকর্তা আছেন তৎকালীন সময় ছিলেন ডক্টর অমিয় কুমার জানা, মানে যার হাত ধরে এই নার্সারির লাইসেন্সগুলো আমরা পাই। তো সেই লাইসেন্স পেতে গিয়ে তার সঙ্গেও আমার যোগাযোগ হলো, তিনি অনেকটা আমাকে সাহায্য সহযোগিতা করলেন। আপনার তাহলে এই গাছপালার উপরেই সব
মেন বিষয়টাই। হ্যাঁ, এই উদ্ভিদ নিয়েই আমার জীবন, আর এটা নিয়ে আমার পথ চলা। ইন্টারেস্টটা হলো আসলো কিভাবে গাছের ইয়েতে? দেখুন, এই সাবজেক্টটা এতটাই বড় যে জানার যতটা বেশি চেষ্টা করছি তত মনে হচ্ছে কুল খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তো বর্তমানে কেন আমাদের ভারতবর্ষ যে উপমহাদেশ আছে, প্রায় 45 থেকে 50 হাজার প্রজাতির গাছ আছে, এবং তার মধ্যে 15,000 প্রজাতির গাছ ওষুধ তৈরিতে কাজে লাগে মানুষের জীবন রক্ষার জন্য। সেই সেই যে গাছগুলো যারা পুঙ্খানুপুঙ্খভাবে চেনে, তিনি তার মধ্যে একজন হচ্ছেন আমার গুরুদেব বা আমার পথপ্রদর্শক ডক্টর দুলাল চন্দ্র পাল, যিনি হচ্ছেন বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধিকর্তা ছিলেন। আর একজন হচ্ছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিকর্তা ডক্টর গৌরগোপাল মাইতি। এই দুজন এবং আমাদের মহারাজ স্বামী বিশ্বময়ানন্দজি, আমি এবং এই ডিপার্টমেন্টের আরও লোকজন আমাদের ছিলেন। তার একজনের নাম হচ্ছে আমাদের গৌতম নারায়ণ ঘোষ, ওনার নর্থ বেঙ্গলে বাড়ি। এই সমগ্র আমাদের টিম একটা তৈরি করা হয়েছিল, এবং সেখানে আমরা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা কীরকম পালন করতাম দেখুন, যে বায়োডাইভার্সিটি বোর্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ওরা একটা ফান্ড দিত মহারাজকে। তো আমরা এই 5-6 জন এক জায়গায় হয়ে গিয়ে, সায়েন্টিস্ট, মহারাজ এবং আমরা পাহাড়, পর্বত, মালভূমি, মানে কীরকম, মানে হিমালয়ের স্কন্ধে স্কন্ধে, ভুটান, নেপাল বর্ডার, বিভিন্ন জায়গা থেকে দুষ্প্রাপ্য ভেষজ উদ্ভিদ আমাদের সংগ্রহ করতে হতো। দুষ্প্রাপ্য ভেষজ উদ্ভিদ মানে কি, যেগুলো হারিয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে, আগামী দিনে আপনি আর খোঁজ করলেও পাবেন না, কিন্তু সেগুলো মানুষের জীবন দায়ী, ওষুধ তৈরি হয়, সেগুলো আমাদের খুঁজে বার করা কাজ ছিল। সেই সূত্রে ওই স্যারেদের সংস্পর্শে এসে আমার অনেকটা এই জগতে অনেকটা জানা। আপনি রামকৃষ্ণ মিশন থেকেই তাহলে প্রথম স্টার্ট করলেন? হ্যাঁ, রামকৃষ্ণ মিশনের সাথে জুড়ে গেছিলাম, তো ওনাদের সাথেই পথ চলা। দীর্ঘ 26 বছর মহারাজের সাথে আমি আছি। এই সুবাদে আমার সারা ভারতবর্ষের বিভিন্ন রামকৃষ্ণ মিশনের শাখায় যাওয়া, এবং আমাদের রামকৃষ্ণ মিশনের এই পক্ষ থেকে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম করা হয়, অ্যাওয়ারনেস প্রোগ্রাম। সেখানে করা হতো কীরকম, ধরুন কোনো ক্লাব বা কোনো সংস্থা বা কোনো এনজিও যদি অ্যারেঞ্জ করে যে তারা 50 থেকে 100 জন মানুষকে প্রশিক্ষণ দেবে, তার জন্য রামকৃষ্ণ মিশন পুরো খরচ করবে। সকালের টিফিন খাওয়া থেকে শুরু করে দুপুরের খাওয়া, বিকেলের চা খাওয়া পুরো, এবং তাদের বিভিন্ন ভেষজ উদ্ভিদ দেওয়া, এবং তাদেরকে মানে মানে দেওয়া, ট্রেনিং দেওয়া, এরকম আমাদের রামকৃষ্ণ মিশন করে থাকে। তো সেখানেও আমি তাদের সাথে একটা সময় অনেকদিন যুক্ত ছিলাম। তো আপনি বহু পুরস্কার পেয়েছেন নিশ্চয়ই? হ্যাঁ, পেয়েছি। আমি আমাদের রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতায়, উদ্ভিদের কৃষি মেলা যে হয় আমাদের ব্লক স্তরে, সাব ডিভিশন স্তরে, সেগুলোতে আমি অ্যাটেন্ড করেছি, সেখানেও অনেক পুরস্কার পেয়েছি। ছোটবেলা থেকে আপনি মানে এই লাইনটা এলেন শুধু ওই নার্সারি আপনাদের ছিল বলে? না, ছিল বলে না, এই গাছপালার প্রতি আমার একটা ভালোবাসা ছিল। যে জানতে হবে এই গাছটা থেকে কি করা যায়, কি হয়, বা এই ফুলটা কত সুন্দর হয়, বা এটা তো আরো সুন্দর, বা ওটা তো আরো সুন্দর, এইভাবে এগিয়ে যাবো। তাহলে যে কোনো কোনো গাছ থেকে বলে দেবেন কি গাছ বা হ্যাঁ, বর্তমানে যদি আপনি আমাকে কোনো গাছের সামনে নিয়ে যান, তাকে দেখে আমি বলে দেবো তার কি কষ্ট হচ্ছে, কি অসুবিধা হচ্ছে, কি সার দিতে হবে। কি কষ্ট হচ্ছে সেটা বলুন। সেটা মানে কি অবশ্যই বলে দেবে। বাবা, আমরা যেটা মানে করতেই পারি না। আর গাছ যে মানে নার্সারিতে যেগুলো হয় আর কি, ওই কাটিং। হ্যাঁ, সব কিছু। এবং আমরা যেটা বাইরে থেকে কিছুই বুঝতে পারি না, আপনি দেখেই বলে দেবেন না কি আছে। হ্যাঁ, তো গাছের সাথে দেখুন, আজকে ধরুন ক্লাস 7-8 থেকে মোটামুটি আমি এই সাথে যুক্ত। তারপরে আজ কতদিন হয়ে গেল, আপনি 1994 সাল থেকেই ধরুন না, তাহলে আজকে 2024, প্রায় 30 বছর, মানে 14-15 বছর থেকে আমি যুক্ত। কি গাছে যে অনেক ধরনের ফুল ফল ইত্যাদি এগুলো হয়, এই কলম পদ্ধতি এই সবগুলো আপনাদের মধ্যে থাকছে, তাই তো? হ্যাঁ, দেখুন, নার্সারি করতে গেলে তো এগুলো তার অঙ্গ। একটা গাছ থেকে অনেক গাছ বানানো, সেটা গুটি কলমও হতে পারে, জোড় কলমও হতে পারে, কাটিংও হতে পারে, বিভিন্ন তার পদ্ধতি আছে, এয়ার লেয়ারিংও হতে পারে।
তো সেই সিস্টেম যে কোন গাছটাকে কিভাবে করা মানে প্রোডাকশন করা যায় তাকে সেইভাবেই করতে হয়। মানে এগুলো যত আপনারা বেশি উন্নত মানের বানাবেন তত মানে হ্যাঁ, আজকে দেখুন আন্তর্জাতিক বাজার খুলে দেওয়া হয়েছে। আপনাকে মানে উন্নত প্রযুক্তিবিদ্যা যদি না গ্রহণ করেন তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন না। পারবেন কি পারবেন না? যেমন ধরুন আজকে চীন এবং বাংলাদেশ ভারতবর্ষকে ভেষজ উদ্ভিদ বা আয়ুর্বেদ ওষুধ তৈরির উপাদানগুলো দেওয়া বন্ধ করে দিয়েছে। তাহলে আমাদেরকে স্বাবলম্বী হতে হচ্ছে। সেই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার অনেক দিন আগেই সর্পগন্ধা বলে একটি গাছকে দুষ্প্রাপ্য ভেষজ উদ্ভিদ আখ্যা দিয়ে দিয়েছেন, ডিক্লেয়ার করে দিয়েছে, এবং এই গাছটি যারা চাষ করবে তাদেরকে একটা ভর্তুকি বা সাবসিডি দেওয়া হবে, এবং সেটা অনেকটাই 75% প্রায়। এই সর্পগন্ধা গাছ কি, এর বটানিক্যাল নাম হচ্ছে রাভলপিয়া সার্পেন্টিনা। এ থেকে কি তৈরি হয়, যে আজকের দেখবেন সারা পৃথিবীতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য মানে হাই ব্লাড প্রেশার মানুষ যে সমস্ত ওষুধ খায়, ওই সর্পগন্ধা গাছ ছাড়া কিন্তু আর কোনো বিকল্প নেই যাতে ওই ওষুধটা তৈরি হবে। আচ্ছা, ওইটা থেকেই তৈরি হয়। ওইটা থেকেই ও, তৈরি হয়। সেই জন্য। এবং হঠাৎ দেখবেন কাউকে সাপ কামড়েছে, হ্যাঁ। বা হঠাৎ কারো স্ট্রোক হয়েছে, অ্যান্টি স্ট্রোক বা অ্যান্টি ভেনাম যে ইঞ্জেকশনগুলো তৈরি হয় সর্পগন্ধা গাছ থেকে। আর কোনো বিকল্প নেই দাদা, না, ওটাকে বাঁচাতেই হবে, এই সর্পগন্ধা গাছটাকেই বাঁচাতেই হবে আপনাকে। এরকম বহু কিছু উদ্ভিদ আছে, যেমন এই একটি গাছ আপনাদের সামনে আমি একটু তার নমুনা এনেছি। এটা হচ্ছে আমাদের বাংলায় নাম হচ্ছে গুড়মার, এর বৈজ্ঞানিক সম্মত নাম হচ্ছে জায়ামনিমা সিলভিস্ট্রি। তো এর কাজ কি? এর কাজ হচ্ছে ব্লাড সুগার নিয়ন্ত্রণে সারা পৃথিবীতে যত সমস্ত ওষুধ তৈরি হয় এর যে উপক্ষার আছে, এর যে উপক্ষার আছে সেটা ওর মধ্যে দেয়া থাকে। আচ্ছা। তো সংস্কৃত ভাষায় যদি বলা যায় যে ভেষজ কি, তো সেখানে বলা আছে যে বেদ, অথর্ববেদে বলা আছে যে ভেষং রোগ ভয়ং জয়ন্তী ইতি ভেষজম, অর্থাৎ তাকেই আমরা ভেষজ বলবো যার দ্বারা বা যে উপায় দ্বারা রোগ বা রোগের ভয়কে প্রতিকার করা যায়, সেটাই হলো ভেষজ। তো সেখানে বলা আছে যে প্রাতরাশ, প্রাতরাশ কথার অর্থ হচ্ছে যে সকালে টিফিন খাওয়াটাকে প্রাতরাশ বলা হয়। তো আপনি যখন টিফিন খাবেন, সেই টিফিনটা রুটি হোক বা মুড়ি হোক বা পাউরুটি হোক, সেটা আপনি টেবিলে সাজিয়ে নিয়ে বসলেন, আর যেদিন থেকে খাওয়া শুরু করবেন তার আগের দিন আপনার ব্লাড প্রেশার, ব্লাড সুগার আর বডি ওয়েট তিনটে মেপে একটা জায়গায় লিখে রাখলেন, তাহলে আর আপনি 30 দিন ব্যবহার করবেন। এই গাছের 6টি করে পাতা, তাহলে 180টা পাতা আপনি রেডি রাখলেন, 4টে পাতা চিবিয়ে খেয়ে আপনার খাওয়া শুরু করলেন, খাওয়া শেষ আর 2টো পাতা খেয়ে নিলেন। এই 30 দিন পরে আপনি মাপবেন আপনার ব্লাড সুগার একটা নর্মাল জায়গায় চলে এসেছে, এবং আপনি ইমিউনিটি পাওয়ার আপনার ঠিকঠাক আছে, শরীর সতেজ আছে, স্বাবলম্বী আছেন আচ্ছা, আপনি। মানে এটা মানে এমনি চিবিয়ে খেলে ডাইরেক্ট মানে পাতাটাই খেতে হবে। না, বেশি কম খেলে হবে না, ডাক্তারকে দেখেই খাবেন। এবং আরো একটা বলি যে আজকে আমাদের চিঠি, পোস্ট অফিসের তো ব্যাপারগুলো অনেকটা মেল সিস্টেম এসে গিয়ে হয়ে গেছে, মানে পিছিয়ে পড়েছে বা ঢাকা পড়ে গেছে। ডাক টিকিট যে আমাদের হ্যাঁ, টিকিট যেটা। ডাক টিকিটের মধ্যে যে 6টি ভেষজ উদ্ভিদ ডাক টিকিটে স্থান পেয়েছে, তার মধ্যে এটা একটা। ও বাবা, হ্যাঁ, ছবিতে থাকে, এটা থাকে। ও, তো এরকম বহু ব্যাপার আছে। আজকে আমাদের প্রসাধন সামগ্রীতে বা রূপচর্চায় দেখবেন একটি গাছের খুব রমরমা, সেটা হচ্ছে আমরা অ্যালোভেরা বলি, অ্যালোভেরা। তো অ্যালোভেরার বৈজ্ঞানিক সম্মত নাম হচ্ছে অ্যালো বারবাডেন্সিস, এবং এই অ্যালোভেরার প্রায় 75টা প্রজাতি আছে। কোনটা আপনাকে বেশি উজ্জ্বল করবে, কোনটা পারবে না, এরকম ব্যাপার আছে। এবং আরেকটা অদ্ভুত ব্যাপার দেখুন, এই যে অ্যালো বারবাডেন্সিস বা এই অ্যালোভেরার যে অ্যালোইন যে উপক্ষার, সেটা ওই গাছে কত কম পরিমাণে থাকে। ধরুন আপনি ওই অ্যালোভেরার যে শ্বাসটা আমরা ব্যবহার করি, 100 কেজি শ্বাস নেওয়া হলো অ্যালোভেরার, তাতে 99.200 গ্রাম, মানে 99 কেজি 200 গ্রাম জল বাদ চলে যাবে। আপনি জিস্ট পাবেন মাত্র 800 গ্রাম ওই 100 কেজি থেকে। সেটাই কত। বোঝা গেল ব্যাপারটা। আর একটা ব্যাপার হচ্ছে যে ধরুন আপনি ওই গাছের পাতাটা কেটে নিয়ে ওই শাঁসটাকে নিয়ে মুখে মাখছেন বা শরীরের ত্বকে আপনি বুঝতে হবে যে পাতাটির 240 দিন বয়স হয়েছে সেই পাতাটিকে আপনাকে ব্যবহার করতে হবে। তার আগে যদি আপনি ওটাকে কেটে নেন তাহলে তার মানে ওই যে ক্ষমতাটা ততটা হবে না, পরিপূর্ণ হবে। ওই পাতাটার বয়স হতে হবে।
6 মাস অবশ্যই গাছের পাতাটার বয়স হতে হবে। ওটা তো মানে খাইও অনেক। অবশ্যই খায়, চুলে লাগায়, মুখে। ওকে খাবেন, মাখবেন, সবকিছু করবেন। সেই তো, ওটা ভাতে দিয়ে ইয়ে করেও খায়, দেখেছি আমি, একটা দিয়ে দিয়েছিল আমার। তো এরকম বললাম তো যে 15,000 প্রজাতির গাছকে ওষুধের মধ্যে ব্যবহার করা হয়। তারপরে আমি শুনেছি টিকলি ফুল যেটা, সেটা খায়। অনেক কিছু। তো আমাদের কাছে প্রায় ধরুন 296 রকমের ভেষজ উদ্ভিদ সংরক্ষণ করা আছে। এরকম বহু কিছু আছে দাদা জগতে। এমন কিছু গাছকে আমরা চিনি না, পা দিয়ে মারিয়ে যাচ্ছি, ডিঙিয়ে যাচ্ছি। তো সেই থেকেই যে ওষুধটা তৈরি হচ্ছে, আমরা দোকানে গিয়ে আমরা মানে সম্মানের সঙ্গে টাকা দিয়ে তাকে কিনে এনে খাচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে ওষুধ ডাক্তার বিমুখী করা। আমরা প্রকৃতির সাথে মানিয়ে নিয়ে মন আর শরীরকে ব্যালেন্স করে আমাদের চলতে পারলেই আমাদের দীর্ঘজীবী হওয়াটা কোনো ব্যাপার না। তাহলে সব ওষুধই কি গাছ থেকেই তৈরি হয়? 80% হোমিওপ্যাথি উদ্ভিদ থেকেই তৈরি হয়। আর আজকের দিনে নিম আর হলুদ, এই দুটি ছাড়া ওষুধ তৈরি হবে না, এটা জেনে রাখবেন। নিম আর হলুদ লাগবেই লাগবে। আজকে যদি দেখেন যে 2020-তে যে করোনার সম্মুখীন সবাই হয়েছিলাম, তাতে কোন আমাদের এটা টিকাটা আমাদেরকে বাঁচিয়েছে? কোভ্যাক্সিন আর কোভিশিল্ড। এই দুটো থেকে তৈরি হয়েছে সেই 125 বছর আগে, সেই পেনিসিলিয়াম নোটেটাম সিনকোনা গাছ থেকে। না, হোমিওপ্যাথি নট অ্যালোপ্যাথি। হ্যাঁ, আপনি হোমিওপ্যাথি যেটা খেয়েছেন সেটা হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম 30। হ্যাঁ, সেটা কোন গাছ থেকে তৈরি হয়েছে? আর্সেনিকাম অ্যালবাম 30, ওটা তৈরি হয়েছে আপনার ম্যান্থা আর্বোরিয়াম, অর্থাৎ আমরা বাংলায় যাকে মিন্ট বা পুদিনার একটা ভ্যারাইটি। ম্যান্থা পুদিনা নয়, ম্যান্থার একটা ভ্যারাইটি। যেমন চুইং গাম বা এই জাতীয় জিনিস খেলে ঠান্ডা লাগে আমাদের, ওটাকে ফ্রিজে থাকে, তবুও কিন্তু ঠান্ডা লাগে কেন? ওই উপাদানটা আছে। আচ্ছা। তাহলে এই গাছগুলো বা আরো কিছু গাছ যদি আমরা সচরাচর মানে আমরা বাড়ির যাদের ধরুন জমি নেই, টব গাছে রাখার জায়গা নেই, ছাদ আছে, বারান্দা আছে, টবে রেখে দিন। তাহলে প্রাথমিক স্টেজে আমরা দুম করে ওষুধ খাবো না, ডাক্তারখানায় যাব না। এই যদি আমরা বিমুখী হতে পারি, তাহলে দেখবেন আমাদের জীবন অনেকটাই পাল্টে যাবে। এই বিষয়টার উদ্যোগ সরকারিভাবে কিছু আছে? আছে, এখন তো প্রত্যেকটা হসপিটালেইতে একটা করে আয়ুর্বেদ ডাক্তার আছে এবং আশা করছি আগামী দিনে এই আয়ুর্বেদের উপরে মানুষ আরো নির্ভরশীল হবে। কেননা অন্যান্য ওষুধপত্র ভেজালের দিকে আমি যাব না। আপনি দেখুন, ওষুধপত্র আজকে ধরুন আপনি মাসে 2টো ওষুধ ট্যাবলেট খাচ্ছেন, তারপরে ওটা 4 দিন হবে মাসে, তারপরে প্রতিদিন হবে, দুবেলা হবে, 4বার হবে। এই করতে করতে আপনার একটা আলাদা ঝুড়ি রাখতে হবে ওষুধের জন্য। তো ওই জায়গা থেকে আমরা মানুষকে মুখ ঘুরিয়ে দিতে চাই যে প্রকৃতির মধ্যে ফিরে আসুন। প্রকৃতি থেকে যত ডিটাচ থাকবেন তত অসুখ বিসুখ কতই বাড়বে। অসুখ বিসুখ হবে, সেজন্য তো বলে রোদে একটু হতে বেরোতে। সেটাই। যেমন ধরুন একটা কথা বলি, আমরা বকফুল চিনি, হ্যাঁ। বকফুল চিনি তো। এই বকফুলটা দেখবেন খুব দামি, আমরা যদি কোনো সিরাপ কিনি সেখানে তার কম্পোজিশন একটা আছে, সেখানে লেখা আছে সিসবেনিয়া গ্ল্যান্ডিফ্লোরা। এই বকফুলের বৈজ্ঞানিক সম্মত নাম হচ্ছে সিসবেনিয়া গ্ল্যান্ডিফ্লোরা। আর এই বকফুলের নির্যাস যদি না থাকে, তাহলে আপনার ব্রিপের মধ্যে যে কফ জমে আছে সেটা বার করতে পারবে না। তাহলে আমি ওই 200 টাকা 250 টাকা দিয়ে ওষুধটা না কিনে, তাহলে আমি বকফুলের নির্যাসটা সেবন করি না, তাহলে আমি তো 2-3 দিনই মুক্তি পেয়ে যাব। তাহলে এটাই উদ্দেশ্য হোক না মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে মোটিভেট করা, মানুষকে ওষুধ থেকে বিমুখী করা। কি খেলে কি হবে এটা তো বেশিরভাগ মানুষই জানে না, না? আচ্ছা, আমার একটা জিনিস জানার আছে। বলুন। গাছে যে সে সাদা সাদা হয়ে যায়, ওটা কি জন্য? আর ওটা হয় মিলিবাগ বলা হয় ওটাকে, বা দয়ে পোকা বলা হয়। ঠিক আছে, ওটা তাড়ানোর জন্য ওটা দেখবেন পেঁপে গাছে, জবা গাছে, হ্যাঁ, জবা। আপনার যেটা হয় স্থলপদ্ম গাছে, পেয়ারা গাছে, এগুলোতে বেশি হয় এবং গ্রীষ্মকালে খুব বেশি হয়। তাহলে ওটা আপনি নিম তেল 10,000 ppm একটা কোনো নিম তেল নিয়ে ওটাকে বিকেলের দিকে স্প্রে করে দিলে পারে, ওটা ধীরে ধীরে কেটে যাবে। আচ্ছা। মানে কিন্তু ওটা হয় কেন, মানে কি ওটা? না, ওটা একটা পোকা। পোকা? হ্যাঁ, ওটার আবার
খুব গুরুত্বপূর্ণ ব্যাপার দেখুন, যেখানে দেখবেন ওই পোকাটা আছে সেখানে দেখবেন পিপিলিকার আনাগোনা। হ্যাঁ, ওই পোকাটা হলে পিঁপড়ে মোটামুটি। হ্যাঁ, তাহলে এই পিপিলিকার আনাগোনা, তাহলে আজ থেকে 5,000 বছর আগে যখন মানুষ কৃষিকাজ করতে সেখানে পিপিলিকা কিন্তু শিখেছিল। আচ্ছা, ওদের মধ্যে সিম্বায়োটিক রিলেশন আছে কিরকম দেখুন, ওই পোকাটাকে, ওই যে সাদা সাদা যে মিলিবাগ গুলোকে পিপিলিকা কিন্তু অন্য পোকাকে আক্রমণ করতে দেবে না, যারা ওই পোকাকে মেরে ফেলবে, কারণ ওর গা থেকে, ওর শরীর থেকে একটা রস নিঃসৃত হয় যেটা পিপিলিকা খেয়ে বেঁচে থাকে। ও তো পরস্পর পরস্পরের সহযোগিতায় বেঁচে থাকে। আচ্ছা। না, ওদেরকে বাঁচিয়ে রাখে অন্য পোকার হাত থেকে। আচ্ছা, হ্যাঁ এটা কিন্তু পুরো হয়ে যায়, গাছ হয়ে যায়। ওই নিম তেল দিতে হবে জলের সাথে। আমরা তো এটা নিম তেল দিতে বলি কেননা আজকে মানে তীব্র কীটনাশকগুলো না দেয়াই ভালো। বায়ো যা দেবেন বায়ো। প্রচুর হয়ে যায় গাছের মধ্যে, ওগুলো তখন নষ্টই হয়ে যায়, গাছটা পুরো নষ্ট হয়ে যায়। ফুলেও হয় কিন্তু পুরো ফুলের মধ্যে পুরো হয়ে যায়। জবাতে এইটুকু জবার কুড়িটা হয়েছে, ওটার মধ্যে হয়ে গেল, জবাটাই আর ফুটলো না পুরো। এগুলো হয়ে যায়, এগুলো জানা সত্যি খুব আমরা কিছুই জানি না, কি করলে কি হবে, কিভাবে একটা গাছ মেনটেন করব। হ্যাঁ তাহলে স্যার আমাদের একটু বলুন, আমরা আমাদের দর্শকদের একটু বলুন যে আমরা বাড়িতে এসব কি গাছপাতা এসব খেয়ে সুস্থ থাকবো, এত ওষুধ না খেয়ে। সাধারণ জ্বর, সর্দি, কাশি, এই সর্দি কাশি। হ্যাঁ দেখুন, আমাদের প্রথমেই আমি যেটাকে আনবো সেটা হচ্ছে তুলসী। তুলসী গাছের বৈজ্ঞানিক সম্মত নাম হচ্ছে অসিমাম স্ন্যাকটাম। এই তুলসী যদি একটা মানুষ নিয়মিত তুলসী পাতা সেবন করে তাহলে তার জীবনী শক্তিটা বেড়ে যাবে, জীবনী শক্তিটা বেড়ে যাবে, রোগ অসুখ তো দূরের কথা। তুলসী তো আবার 2-3 প্রকারের আছে। 2-3 প্রকারের না, বেদ বলছে 300 রকমের তুলসী ছিল। বেদ বলছে 300 রকমের তুলসী ছিল, আর আমরা এখন খুঁজে পাই কৃষ্ণ তুলসী, রাধা তুলসী, রাম তুলসী, বাবুই তুলসী, কর্পূর তুলসী, লেমন তুলসী, বেসিল তুলসী, এই ইত্যাদি ইত্যাদি কয়েকটা খুঁজে পাই। ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমাদের প্রথমেই মাথায় রাখা দরকার যে তুলসী আর পান এই দুটো উদ্ভিদকে আজ পর্যন্ত এর কোনো উপকারকে আজ পর্যন্ত সারা পৃথিবী থেকেও প্রিজার্ভ করতে পারেনি। আর যতটুকু আমরা বাজারে দেখি সেটা কতটা ঠিক আমি বলতে পারবো না আজও পর্যন্ত। এটা এটা যদি আমি বলতে পারি যে তুলসী আর পানকে আজও পর্যন্ত পৃথিবীতে কেউ কোনো বিজ্ঞানী প্রিজার্ভ করতে বা সংরক্ষণ করতে পারেনি। আমরা প্রত্যহ সকালে উঠে যদি 3টে করে পাতা সেবন করি সেটা অনেক উপকার হবে। মানে পাতায় যদি গিলে খেয়ে নিই যদি। মানুষজন একটু বয়স হলে আমরা বাত রোগে আমরা ভুগছি, তার কারণ কি বলুন তো? আজকে দেখবেন আপনার আমার বাড়িতে ঠাকুমা দিদিমারা দেখবেন পানের একটা খাওয়ার ব্যাপার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পানের খাওয়ার একটা ব্যাপার ছিল, তারা সেই পানের মধ্যে একটু জোয়ান, একটু সুপারি, একটু চুন দেওয়া হতো। এই চুনটাই ক্যালসিয়াম হিসেবে আমাদের শরীরে যেত, তাহলে কিন্তু স্টিফ জয়েন্টস, হাড়ের যে জয়েন্টগুলো শক্তপোক্ত হতো, হাড় মজবুত থাকতো। তাহলে আমরা কি করছি সেটা তুলে দিয়েছি, কারণ একটু সৌন্দর্য, দাঁতের সৌন্দর্য ইত্যাদির জন্য। তাহলে আমরা প্রাচীন প্রথাগুলোকে, এই যে মা ঠাকুমা দিদিমাদের এই যে সিস্টেমগুলোকে না মেনে ওগুলোকে একটা খারাপ জিনিস ভেবে তুলে দিয়ে কিন্তু আমরা কিন্তু বিপদের সম্মুখীন হচ্ছি। ওই প্রথাকে আবার চালু করতে হবে। পান খাওয়া শুরু করুন, তার মধ্যে ক্যালসিয়াম থাকবে, পানের রস থাকবে, লিভারের স্ট্রং থাকবে, শক্তপোক্ত থাকবেন। তুলসী সরাসরি খাবেন, কোনো ওষুধ খাবো না আমরা। এটা আমরা কিন্তু এটা সত্যি দাঁতটা একদম পান খেলে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই না যে আমরা সুস্থভাবে 100 বছর বাঁচবো। একটা সময় তো মানুষ বাঁচতো, অনেক বেশি বাঁচতো, আমরা কেন বাঁচতে পারবো না? সাধারণ সর্দি, কাশি, জ্বর এগুলোর জন্য আমরা তুলসী গাছ, তুলসী পাতার, রাম তুলসী পাতার রস আর একটু মধু সেবন করুন না। ওষুধ দুমদাম করে ওষুধ খেতে পারেন, কোনো মানে নেই তো। আমাদের এখানে আসার জন্য অনেক ধন্যবাদ স্যার, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। নমস্কার। নমস্কার।